দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বর্ষাকালে ত্বকের নানা রকম রোগ ব্যাধি এবং তার সমাধান। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন ডাক্তার আনজিরুন নাহার আসমা, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্ম ও যৌনরোগ বিভাগ। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই আমি শেয়ার করেছি যে আসলে এই বর্ষাকালে ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলবো, এবং আমরা কিন্তু আসলেই দেখি এই সময়টা এমন একটা ওয়েদার, একেবারে বাজে একটা ওয়েদার আসলে, যে এই সময়ে ত্বকের নানা রকম রোগ ব্যাধি যেন জেঁকে বসে, যাদের একটু একটু সমস্যা সেটিও যেন তীব্র আকার ধারণ করে। তো এই বর্ষাকালে সমস্যাগুলো আসলে কি কি হয় বা হতে পারে? আসলে বর্ষাকালে আমাদের দেশে তো প্রচুর বৃষ্টিপাত হয়, সেই সাথে প্রচন্ড গরম, হিউমিডিটিও অনেক বেশি। এখানে যে সমস্যাটা হয় যে ত্বক অতিরিক্ত ঘেমে যায়, এবং এই ঘেমে যাওয়ার কারণে যেটা হয় যে অতিরিক্ত জীবাণু জন্মায় শরীরে। সেটা হতে পারে যে ত্বকের ইনফেকশান, ব্যাকটেরিয়াজনিত ইনফেকশান। অনেক সময় দেখা যায় যে ছত্রাকের সমস্যা, যেটা ইদানিং আমাদের দেশে খুব প্রকট আকারে দেখা যাচ্ছে। এছাড়াও আরও অনেক ধরনের রোগ বিধি আমরা দেখতে পাই এই বর্ষাকালে। আচ্ছা, তবে সবচেয়ে বেশি যেটি দেখা যায় সেটি হচ্ছে ছত্রাকের সমস্যা কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশন। অনেক সময় দেখা যায় যে ব্রণ বেড়ে যাচ্ছে, গরমে ঘামাচ্ছি, সেটিও একটি সমস্যা। আর এছাড়া স্কেবিস যেটি আছে ওটিতে আছে। এটি তো একটি সার্বজনীন সমস্যা, আসলে দেখা যায় যে অনেক বেড়েছে। আচ্ছা, আপনি যেটি বলছিলেন যে প্রথমেই ব্যাকটেরিয়াজনিত সমস্যা যদি আমরা একটু বলি, ব্যাকটেরিয়া এবং ছত্রাক এই দুটো সমস্যা কিভাবে আসলে প্রকাশ পায়, বা ত্বকের লক্ষণগুলো দেখে কি বোঝা যায় কিনা যে আসলে কোন ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে ত্বক? ব্যাকটেরিয়াজনিত যে সমস্যাটা, ত্বকের যে ইনফেকশনের কথা যদি বলি, সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের। আচ্ছা, টিনেজার এবং বাচ্চা, ছোট বাচ্চারা, তাদের মধ্যে এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ইম্পেটাইগো। আচ্ছা। আর আমাদের দেশে প্রচলিত ভাষায় এটাকে কিন্তু গরম ঠোসা বলা হয়। গরম ঠোসা, হ্যাঁ। আচ্ছা, ফোস্কার মতো এক ধরনের দেখা যায় যে কিছুটা পানি থাকে, এবং এটা 2-4 দিনের মধ্যে ফেটে গিয়ে একটা গোল্ডেন কালারের ক্রাস্ট তৈরি করে। ওই গোটাটার কষ যেখানেই লাগছে সেখানে আবার নতুন করে গোটা হচ্ছে। ইদানিং কিন্তু এটি বেশ দেখা যাচ্ছে। তো এটি যেহেতু এটার নাম হচ্ছে একটা ইম্পেটাইগো কন্টাজিওসা, মানে কন্টাজিয়াস, একজনের থেকে আরেকজনে ছড়ায়। দেখা যায় যে ওভার ক্রাউডেড এরিয়াতে বাচ্চারা যেখানে অনেক বেশি একসাথে থাকে সেই সব জায়গাতে এটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ত্বকের কোনো বিশেষ জায়গায় হতে পারে শরীরে এক্সপোজড পার্ট, মানে হচ্ছে এটা যেহেতু কন্টাজিয়াস, যেখানে ব্যাকটেরিয়াটা আসছে বা একজন ইনফেক্টেড বাচ্চার কন্টাক্টে যখন একটা বাচ্চা আসছে, তখন যে এক্সপোজড এরিয়াগুলোতে সেখানে এটি বেশি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো হঠাৎ করে তো এরকম গরম ঠোসা, যেটি আপনি বললেন যে ভিতরে পানি দেয়া একটা থলের মতো বা একটা গোটার মতো, এই ফোসকাগুলো দেখে কিন্তু অনেকে ভয় পেয়ে যায় যে আসলে কি হলো। তখন আসলে করণীয় কি, বা আপনারা তখন কি ধরনের পরামর্শ দেন রোগীর বাবা মাকে? হ্যাঁ, এটা যেটা বলি যে সাধারণত বাচ্চাদের যেহেতু হয়, বাচ্চাদের নিয়ে যেহেতু বাবা মারা অনেক বেশি অরিড থাকে, ওনারা কিন্তু ঠিকই চিকিৎসকের কাছে চলে আসেন বাসায় বসে না থেকে। তখন দেখা যায় যে এক কোর্স অ্যান্টিবায়োটিক, যদি খুব অল্প হয় তাহলে শুধু লাগানোর অ্যান্টিবায়োটিক, তবে যদি বেশি হয়, বেশি সমস্যা দেখা যায়, তাহলে খাবার অ্যান্টিবায়োটিকেই কিন্তু জিনিসটা সেরে যায়। যেটি করতে হবে সেটি হচ্ছে, যদি বাসায় 2-4টা বাচ্চা বেশি থাকে তাহলে সুস্থ বাচ্চাকে একটু আলাদা করে রাখতে হবে অসুস্থ বাচ্চার কাছ থেকে, যাতে এটি না ছড়ায়। বা ওই বাচ্চাকেও বলতে হবে যে আপনার যেখানে আছে সেখানে যেন সেই জায়গাটা হাত দিয়ে যাতে অন্য জায়গায় হাত না দেয়। একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, কাপড় চোপড়গুলো ভালো করে ধুতে হবে। এই ধরনের যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু এটা, এবং অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট করলে এটা মোটামুটি ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর এই জায়গাটা প্রতিরোধের জন্য কি করণীয়? মানে যেহেতু গরম ফোসকা বলছেন বা গরম ঠোসা বলা হচ্ছে, তার মানে গরম থেকে প্রতিরোধ, গরমকালে এটি বেশি দেখা যায়। এটি সাধারণত ব্যাকটেরিয়া দিয়ে হয়। বাচ্চাদের তো গরমও বেশি থাকে, আসলে অল্পতেই কিন্তু অনেক বেশি। এটার জন্য যেটা করা যাবে সেটা হচ্ছে যে হাইজিন মেইনটেইন, প্রপার হাইজিন মেইনটেইন, কাপড় চোপড় ঠিক মতো পরিষ্কার করা, নিয়মিত গোসল করা, ত্বকের যত্ন নেওয়া, এতেই কিন্তু এই রোগটির থেকে আমরা বেঁচে থাকতে পারি। আচ্ছা আচ্ছা, এই ফাঙ্গাল সমস্যাটা ত্বকের ক্ষেত্রে নানাভাবে মানুষকে আসলে যন্ত্রণার মধ্যে ফেলছে এবং সহজে সারছে না, ওষুধে কাজ করছে না। এই বিষয়গুলো কিন্তু বিভিন্নভাবে ভাবিয়ে তুলছে পুরো বিশ্বের চিকিৎসক যারা আছেন তাদেরকে। তো সেক্ষেত্রে আসলে ছত্রাকজনিত এই ত্বকের সমস্যাগুলো প্রথমেই দেখে বোঝার উপায় কি, বা চেনার উপায় কি? কি ধরনের সমস্যা হতে পারে? ধন্যবাদ আপনাকে। ছত্রাকজনিত ত্বকের যে সমস্যাটা, এটাকে আমরা বাংলা ভাষায়, আমাদের দেশি ভাষায় আমরা বলি দাঁতের সমস্যা। এই দাঁত কিন্তু এমন একটি জিনিস যেটা মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে।
খুব চেনার মানে খুব ইজি একটা উপায় হচ্ছে দাঁত এক ধরনের গোল গোল ধরনের একটা লেশন তৈরি করে, যেটি একটি বর্ডার থেকে খুব সুন্দর একটা বর্ডার, বোঝা যাবে যে একটি ভালো চামড়া, সুস্থ চামড়া এবং অসুস্থ চামড়ার মাঝামাঝি একটা বর্ডার থাকে, খুব সুন্দর এবং খুব দ্রুত ছড়ায়। রুগীরা এসে যেটা আমাদের কাছে বলে সেটা হচ্ছে যে প্রথমে একটা গোটা ছিল, সেটাই পরে 2-3 দিনের ভিতরে এটি গোল হয়ে বড় হয়ে যাচ্ছে এবং প্রতিদিনই এটি ছড়াচ্ছে এবং অসম্ভব চুলকানি। এটি হচ্ছে ছত্রাক, যেটি দেখতে অনেকটা গোলাকৃতি দেখা যায়। হ্যাঁ, এটাকে বলি আমরা রিং ওয়ার্ম, রিং এর মতো দেখতে, সেজন্য এটাকে রিং ওয়ার্মও বলা হয়। মানে গোল থাকবে জিনিসটা, যেটা সেন্টারটা কিছুটা মনে হচ্ছে যে হয়তো ওই জায়গাটায় কিছুটা ভালো, কম্পারেটিভলি ভালো, পেরিফেরির দিক থেকে চারপাশের জায়গায় মনে হচ্ছে বেশি অসুখ, মাঝখানে একটু কম অসুখ, মানে গোলাকার একটা রিং। এই রিং দেখে কিন্তু আমরা নিজেরাও চিনতে পারি যেটা দাঁত এবং রোগীরাও কিন্তু চিনতে পারে যে এটা দাঁত। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে এটার জায়গাটা, যদিও এটি সমস্ত শরীরে হতে পারে, কিন্তু যেই জায়গাগুলো চামড়ার ভাঁজের জায়গাগুলো, বিশেষ করে বগলে কিংবা কুচকিতে বা ব্রেস্টের নিচে, এই জায়গাগুলোতে এই ছত্রাকটা একটু বেশি দেখা যায়। তো এই থেকে আসলে বাঁচার উপায় কি? বা আপনি তো বলছিলেন যে নানা ধরনের, এবং শরীরের এমন কোনো জায়গায় নেই যেখানে আসলে এই ছত্রাকের আক্রমণ হয় না, তো বিভিন্ন জায়গায়, যখন পায়ের নখের কথা বলছেন, নখের ছত্রাকটিও কি একইভাবেই প্রকাশ পাবে? নখের ছত্রাকের চেনার একটা উপায় হচ্ছে যে নখ ডিস্টাল এন্ড থেকে, মানে বাহিরের দিক থেকে হলুদ হতে শুরু করবে। আচ্ছা, বাহিরের দিকটা কিছুটা হলুদাভ রং হয়ে এটি আস্তে আস্তে ভিতর দিকে যেতে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে নখের ফাঙ্গাস ছিঁড়ে একটা সময় গিয়ে নখটা মরে যাবে। আচ্ছা, প্রথমে 1-2টা নখ, তারপর দেখা গেল যে আরো বেশি নখ ইনভলভ। হ্যাঁ, ওই ক্ষেত্রে চুলকানিটা ওরকম ভাবে বোঝা যায় না, কিন্তু নখে অনেক সময় ব্যথা থাকতে পারে, বা নখের চারপাশে যে মাংসগুলো রয়েছে ওগুলো দেখা যায় যে লাল হয়ে ফুলে যাচ্ছে। এবং অনেক সময় কিন্তু অনেকে এটাকে গুরুত্ব দেয় না, এবং ছত্রাকের ইনফেকশন গুলো আসলে বেশি আরো বাড়ছে গুরুত্ব না দেওয়ার কারণে। এই যে ছত্রাকজনিত সমস্যা, যেটিকে আপনি দাঁত বললেন, বিভিন্ন জন আরো অনেক বিভিন্ন রকমের নাম দিয়ে থাকে, তো এই সমস্যাগুলো বাড়ছে গুরুত্বহীনতার কারণে। কেউ গুরুত্ব দিচ্ছেন না, রোগের চিকিৎসা করাচ্ছেন না, কেউ চিকিৎসা করাচ্ছেন সেটি হচ্ছে অপচিকিৎসকের কাছে গিয়ে, এবং অনেক বেশি জটিল আকার ধারণ করে হয়তো আপনাদের কাছে যাচ্ছেন। এই জায়গাটাকে কিভাবে আসলে মানে নোটিস করা যায়, বা এই জায়গাটাকে কিভাবে এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায়? দাঁতের সমস্যার ক্ষেত্রে যেটি হয়, এটিও কিন্তু একটি ছোঁয়াচে রোগ। দেখা যায় যে একজন যদি ইনফেক্টেড হন, দাঁতের সমস্যা থাকে, তাহলে দেখা যায় পরিবারে আরও 2-4 জনের মাঝে এই সমস্যাটি দেখা যায়। সমস্যা হয় তখনই যখন দেখা গেল যার অপেক্ষাকৃত কম যার হয়েছে সে চিকিৎসা নিচ্ছে না, যে বেশি ভুগছে সে চিকিৎসকের কাছে যাচ্ছে, যাওয়ার পরেও সে সমস্যা থেকে যায়। কারণ দাঁতের চিকিৎসা সাধারণত 4 থেকে 6 সপ্তাহ, অনেক সময় তারও বেশি। নখের ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা 3 থেকে 6 মাস পর্যন্ত চিকিৎসা দিয়ে থাকি। কিছুটা ভালো হয়ে যাওয়ার পর 1 থেকে 2 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে যখন কিছুটা ভালো হয়ে যায়, তো যিনি চিকিৎসা নিচ্ছেন তিনি চিকিৎসাটা আর কন্টিনিউ করেন না। আচ্ছা, তাতে হয় কি যে তার ওই ফাঙ্গাসটা আবার ফেরত আসে, কিংবা কোনো কারণে সে যদি পুরো চিকিৎসাটা করলেনও, ভালো হলেনও, কিন্তু তার পরিবারের আরেকজন যিনি চিকিৎসা নেননি তার কাছ থেকে তার রোগটা আবার ফেরত আসছে। এই কারণে কিন্তু দাঁতকে আমরা অনেকভাবে বলি, অনেক সময় দেখা যায় যে রিইনফেকশন, বারবার রিইনফেকশন হচ্ছে, চক্রের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিইনফেকশন হচ্ছে। এই রিইনফেকশন কিন্তু অনেক বড় একটা সমস্যা এই দাঁত না সারার পিছনে। সেজন্য আমাদের পরামর্শ থাকে যে আপনারা যারা সবাই একসাথে চিকিৎসা নেবেন এবং সেই সাথে চিকিৎসাটা শেষ করতে হবে। এখানে শেষ করার পরেও কিছু কথা থাকে। আচ্ছা, কিছু হাইজিনের ব্যাপার থাকে, চিকিৎসকের কিছু পরামর্শ থাকে, আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি এইভাবে চলাফেরা করবেন। কিন্তু কিছু আন্ডারলাইং ডিজিজ থাকে, ডায়াবেটিস থাকে, বা অনেকের ইমিউনোসাপ্রেশন থাকে, সেই জিনিসগুলোকে ঠিকমতো চিকিৎসা করতে হবে। একটা পরিপূর্ণ চিকিৎসার মাধ্যমে কিন্তু এই দাঁতের সাথে আমরা যুদ্ধে জিতে যেতে পারি, না হলে এটি আমাদের ভোগাতেই থাকবে। আচ্ছা, কি ধরনের সমস্যা হতে পারে যদি সমস্যার সমাধানটা সময় মতো না করা হয়? এবং আপনি ইতিমধ্যে একটা রিইনফেকশনের কথা বলেছেন, এটাই যেমন হয়, আর কি ধরনের জটিলতা হতে পারে যদি অপচিকিৎসকের কাছে যায় বা চিকিৎসা সময় মতো না করে? যেহেতু এটি ছোঁয়াচে, একজনের দাঁত থাকলে পরিবারের সবার মাঝে ছড়িয়ে যায়, এবং দাঁত যেহেতু খুব দ্রুত ছড়ায়, এটি কিন্তু শরীরের সব অঙ্গে ছড়িয়ে যায়। অনেক সময় দেখা যায় মাথা এবং নখে, যখন নখে জিনিসটা ফাঙ্গাসটা হয়ে যায়, কিংবা চুলের ভিতরে যখন ফাঙ্গাস হয়, সেটি কিন্তু দীর্ঘমেয়াদী, ওষুধের কোর্সও অনেক দীর্ঘ, এবং সেটি যেহেতু আমাদের ত্বকের অনেক ভিতরে থাকে, ফাঙ্গাসটাও ভিতরে চলে যায়, সেটা কিন্তু ট্রিটমেন্টটা একটু জটিল, প্রচুর সময়ের প্রয়োজন হয়। এবং এটা অবশ্যই এটা মর্টালিটি না বাড়ালেও, এটা মৃত্যু না ঘটালেও, এটি কিন্তু মরবিডিটি বাড়িয়ে দিচ্ছে, আমাদের কর্মক্ষমতাকে কমিয়ে দিচ্ছে, এবং অসুস্থ থাকার কারণে তার সে তো ভালো থাকছে না, এবং সামাজিক সমস্যা করছে,
এই রোগটা, এবং সামাজিকভাবেও সে হেয় প্রতিপন্ন হচ্ছে। বিশেষ করে বাচ্চারা, একটা বাচ্চা যখন গায়ে দাঁত থাকে তখন কিন্তু আরো 2-4টা বাচ্চা তার সাথে মিশতে চাচ্ছে না, প্লাস হচ্ছে সেটি আরো বাচ্চাদের জন্য ঝুঁকিও, যেহেতু এটি ছোঁয়াচে। তো এটি আসলে মরবিডিটি অনেকখানি বাড়িয়ে দিচ্ছে আমাদের। আর অপচিকিৎসার কথা যে আপনি একটু বলেছিলেন, এই অপচিকিৎসার ব্যাপারে আমি যেটি বলতে চাই, আমরা খুব প্রচুর পেশেন্ট পাই যারা আসলে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের এসিড জাতীয় উপাদানে দাঁতে ব্যবহার করে ত্বককে একেবারে পুড়িয়ে তারপর আমাদের কাছে আসছে, একেবারে সুপারফিশিয়াল বার্ন নিয়ে আমাদের কাছে আসছে। তো সেই ক্ষেত্রে আসলে এটা তো মানে একটা দুঃখজনক একটা বিষয়। হ্যাঁ, তো সময় মতো যদি চিকিৎসা নেওয়া হয় তাহলে কিন্তু এই দাঁতের হাত থেকে আমরা পরিপূর্ণভাবে মুক্তি পেতে পারি। আচ্ছা, এবং সঠিক উপায় চিকিৎসা। এবং অনেকে কিন্তু এটি বলেন ম্যাডাম যে দাঁতের চিকিৎসা ওই যে একটু দীর্ঘমেয়াদী বলে অনেকে ওই ধৈর্যটা ধরেন না, এবং তখনই কিন্তু আসলে সমস্যাটা হয়। তখন তারা অপচিকিৎসকের কাছে গিয়ে তাৎক্ষণিকভাবে একটা দ্রুত চিকিৎসা হয়তো পান, ফলে যেটা হয় আর কি শেষ পর্যন্ত জটিলতা নিয়ে চলে আসছে। আমি একটু পিছনে যেতে চাই, এই দাঁতের বা ছত্রাকজনিত ইনফেকশনগুলোর পেছনে কারণ কি, মানে লাইফস্টাইল বা কোনো বিশেষ কারণে কি এটি হয় কিনা, বা খাবার দাবারের সাথেও কি এর কোনো আসলে সংযোগ রয়েছে কিনা? এটার সাথে আসলে লাইফস্টাইলের একটা সম্পর্ক রয়েছে। বিশেষ করে আমাদের দেশের মহিলারা, আপনি যদি খেয়াল করেন তাহলে আমাদের মা বোনদের দেখবেন যে সকালে একবারে রান্নাঘরে ঢুকলে আমরা কিন্তু দুপুরবেলা বের হই, এর মাঝেই কিন্তু শরীর অতিরিক্ত ঘেমে যাচ্ছে, যেহেতু প্রচুর গরম। অনেক সময় রান্নাঘরে কিন্তু ওইভাবে আমাদের কুলিং সিস্টেম থাকে না। তখন এই ঘামের কারণে যেটা হয় যে শরীরে যে ত্বকের ভাঁজে যে ঘাম জমে, এবং যখন ঘাম জমে যায় তখন কিন্তু ওই জায়গাটায় ফাঙ্গাসটা গ্রো করতে সহায়তা করে। এবং এখানে আমার পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে ঘেমে গেলে অবশ্যই শরীরটাকে সুন্দর করে মুছে একটি ধোয়া কাপড় পরতে হবে। ওই ঘামযুক্ত কাপড় কিন্তু পরা যাবে না, শুকনো ভালো পরিষ্কার কাপড় পরে ফেলতে হবে, এবং খোলামেলা কাপড়, সুতি কাপড়, খুব টাইট ফিটিং কাপড়, অতিরিক্ত যেখানে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই এই ধরনের জায়গায় একটু কম থাকা। হ্যাঁ, এই ঘাম একটা মানে অনেক বড় কারণ। আর কিছু ডিজিজ আছে, আন্ডারলাইন কিছু ডিজিজ, যেমন হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস যাদের রয়েছে তাদের দেখা যায় যে ছত্রাকের সংক্রমণটা অনেক বেশি হচ্ছে। তারপর অনেক সময় দেখা যায় যে কিছু অ্যাটোপিক বাচ্চা আছে, হ্যাঁ, যাদের ত্বক একটু ড্রাই, তাদেরও কিন্তু যখন দাঁতটা হয় তখন এই দাঁতটা দীর্ঘদিন ধরে থাকছে। হ্যাঁ, এবং তাদের অ্যাটোপিক বাচ্চাদের সব ধরনের ইনফেকশনই কিন্তু একটু বেশি হয়, সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন কিংবা ভাইরাল ইনফেকশন কিংবা ফাঙ্গাল ইনফেকশন, সব ধরনের ইনফেকশন অ্যাটোপিক বাচ্চাদের বেশি হয়। চুলকানি হতে পারে দাঁতে, এটি বলেছেন। তো আরো অনেক ধরনের চুলকানি বা ইচিং রয়েছে, মানে অনেকে ভাবেন চুলকানি হওয়া মানে অ্যালার্জির সমস্যা ত্বকে, এটি কিন্তু একেবারে অনেকে শুরুতেই এটি চিন্তা করেন আর কি। তো এই চুলকানি দেখে বা সেটি কি কারণে চুলকানিটা হচ্ছে সেটি বোঝার আসলে উপায় কি? তো আসলে চুলকানি মানে কি অ্যালার্জি? আসলে এটা আমাদের দেশে প্রচলিত একটি ধারণা যে চুলকানি মানে অ্যালার্জি, কিন্তু অনেক ধরনের ত্বকের সমস্যাতেই কিন্তু চুলকানি হয়ে থাকে। তার মধ্যে স্কেবিস, আমাদের এখনকার যে সমস্যাটা একটু খুব প্রকটভাবে দেখা দিচ্ছে, এটি এক ধরনের পোকা, ছোট পোকা, সার্কোপটিস স্কেবি নামে একটি পোকা, যেটা আমরা দেখতে পাই না। এটি ত্বকে যখন আমাদের বাসা বাঁধে তখন এই স্কেবিস হয়, এবং এটিতে প্রচন্ড চুলকায়, এবং এটাও কিন্তু ছোঁয়াচে, একজনের থেকে আরেকজনের শরীরে এই পোকাটি যেতে পারে, এখানে চুলকাতে পারে, যেটি আসলে কোনো ধরনের অ্যালার্জি না। ছত্রাকের সমস্যা নিয়ে আমরা অলরেডি কথা বলছিলাম, যেটিতে প্রচণ্ড ইচিং হয়, কিন্তু এটিও কিন্তু কোনো ধরনের অ্যালার্জি না। ঘামাচি একটি রোগ, গরমকালে খুব দেখা যায় সচরাচর, এতেও চুলকানি হয়, যেটিও কিন্তু অ্যালার্জি না। তবে হ্যাঁ, অ্যাটোপিক ডার্মাটাইটিস যেটি একটি বংশগত অ্যালার্জি, এটি কিন্তু এক ধরনের অ্যালার্জি, যেটি সাধারণত শীতকালে বেশি হয়, গরমকালেও অ্যালার্জি বাড়তে পারে, কিন্তু সবকিছু আসলে অ্যালার্জি না, চিকিৎসা পদ্ধতিও ভিন্ন, এবং অ্যালার্জি ছাড়াও আরও নানা ধরনের অসুখে এই চুলকানি দেখা যেতে পারে। এবং এটি আসলে জানতে হবে বা সঠিক জায়গায় সঠিক চিকিৎসা নিলেই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে বোঝা যাবে যে কি কারণে চুলকানিটা হয়েছে। কারণ এই যে আমরা দেখি যে অনেক সময় অনেকে ফার্মেসিতে চলে যাচ্ছেন, একটা চুলকানির ওষুধ নিচ্ছেন, তারপরে হয়তো আসলে পরে আর চিকিৎসাটা করছেন। এখানে আসলে চুলকানির ওষুধ যেটা কাজটা করছে সেটা হচ্ছে চুলকানিটার অনুভূতিটাকে কমিয়ে দিচ্ছে, কারণটাকে কিন্তু দূর করছে না, এবং তাতে আরো বেশি প্রকট আকার ধারণ করে আসছে। বেশি পরবর্তীতে আসলে রোগটা তো সারছে না। চুলকানির অনুভূতিটা
কমে যাচ্ছে এবং চুলকানিটা কমছে, কিন্তু রোগটা সারছে না। স্ক্যাবিজের কথা আর একটু যদি শুনতে চাই, স্ক্যাবিজটা তো আসলে এই সময় খুব বেশি হয়, প্রতিরোধের উপায় কি এবং করণীয় কি, এবং এই চিকিৎসা পদ্ধতিটাও একটু চেঞ্জ হয়েছে এখন। আগে যেমন আমরা দেখতাম যে মানে যেই পুরো গায়ে মাখার যে ওষুধটা ছিল শুধু একজনকে ব্যবহার করতে বলা হতো, বা এক সপ্তাহ ব্যবহার করলেই হয়ে যেত। এখন আবার আপনারা পরপর কয়েক সপ্তাহের কথা বলেন পরিবারের অন্যান্য সদস্যদের সাথে, এটি একটু যদি বিস্তারিত বলতেন। এখানেও যে ব্যাপারটি হচ্ছে, এটি একটি ছোঁয়াচে, এটি একটু ছোট্ট পোকা দিয়ে হয়, যেটি আমি আগেই বলেছি, এটি কিন্তু খালি চোখে দেখা যায় না। তো এই পোকাটি কিন্তু আপনার মানে বাসার ভিতরেই আছে, আপনার যে পোশাকের ভিতরে আছে, আপনার শরীরের ভিতরে আছে, সেখান থেকে আরেকজন পরিবারের সবাই আক্রান্ত হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে একটু বেশি আক্রান্ত তাকেই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই ওষুধটা ব্যবহার করছে। এটা কোনোভাবেই হবে না। এমনকি কারো গায়ে যদি কোনো রকম চুলকানি না থাকে, একই বাসায় যারা থাকে পরিবারের সবাইকে এই ওষুধ ব্যবহার করতে হবে। মানে লক্ষণ না থাকলেও সবাইকে ব্যবহার করতে হবে। আচ্ছা। এবং ব্যবহারের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, যে একদম মানে চিন থেকে শুরু করে টো পর্যন্ত পুরো শরীরে ব্যবহার করতে হবে, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রাখতে হবে। যে ভুলটি করা হয়, আমরা বলে দিই যে আপনি সারা শরীরে মেখে 12 ঘন্টা রাখবেন। দেখা গেল সারা শরীরে মাখা হচ্ছে ঠিকই, তারপরে উজু করার জন্য হয়তো গেল বা কোনো কারণে হাত মুখ ধুলো, তারপর আর রিঅ্যাপ্লাই করা হচ্ছে না। কিন্তু স্কেবিস কোথায় সবচেয়ে বেশি থাকে? আঙ্গুলের এই ফাঁকের ভাঁজগুলাতে। তো হাতটা যদি আপনি ধুয়ে ফেললেন, একটা পোকাও যদি বেঁচে যায়, তাহলে কিন্তু রোগটা তো ভালো হবে না। হয়তো কিছুদিনের জন্য একটু কম থাকবে, কিন্তু আবার নতুন করে সেই পোকার থেকে বংশ বিস্তারের মাধ্যমে আবার সারা শরীরে ছড়িয়ে আসবে। তার মানে সেই সাথে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করা খুবই জরুরি। এবং সেই সাথে কাপড় চোপড়ের ভিতরে কিন্তু শরীরের সংস্পর্শ ছাড়াই এই পোকাটা 3 দিন পর্যন্ত বাঁচতে পারে। অতএব এই কাপড় চোপড় ধুয়ে ইস্ত্রি করাটা, গরম পানি দিয়ে ফুটন্ত পানিতে ধোয়া এবং ইস্ত্রি করাটা কিন্তু খুবই জরুরি। মানে ইস্ত্রি করতে হবে, কারণ ফুটন্ত পানি না হলে পোকাটা মরবে না। আচ্ছা। ফুটন্ত পানিতে আমরা কিন্তু সব কাপড় চোপড় ধুতে পারি না, অনেক কাপড় চোপড় সিনথেটিক কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ইস্ত্রি করাটা খুব জরুরি। এটি খুবই ভালো একটা মেসেজ। আচ্ছা, একেবারে শেষ দিকে চলে এসেছি। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, বর্ষাকালীন জাতীয় সমস্যাগুলো যাতে আর না বাড়ে প্রতিরোধের জন্য কি করণীয়? আমি যেটি বলবো যে বর্ষাকালে যেহেতু আমাদের হিউমিডিটি অনেক বেশি থাকে, সুতি কাপড় চোপড় পরিধানের জন্য এবং হাইজিন প্রপারলি মেনটেন করার জন্য প্রতিদিন গোসল করার খুবই প্রয়োজন, এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে এবং সুষম খাদ্য এবং পরিমিত বিশ্রাম সবকিছুই কিন্তু ত্বকের ভালো রাখার জন্য প্রয়োজন। এবং সেই সাথে কোনো ধরনের চর্মরোগের কোনো লক্ষণ দেখা গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা সঠিকভাবে যেতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে, তার কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং পরামর্শ জানলাম আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ, এবং সেই সাথে মাই টিভি এবং তার দর্শকদেরকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, মাই হেলথ আজ এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে, এবং অবশ্যই মাই টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।